ভুয়া কোভিড পরীক্ষায় এনজিও রমরমা ব্যবসা। পুলিশের অভিযানে গ্রেফতার ৬, দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু শনাক্ত প্রায় ৩,৫০০। করোনা চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলোর গলা কাটা বিল। ৩০ মিনিট অক্সিজেন দিয়ে ৮৬,৫০০ টাকা আদায়। দুর্নীতি বন্ধে দুদকের দৌড়, মামলা পর্যন্তই। পড়াশোনা না ছাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মামলা দায়েরের পর শাশুড়ি ও ননদ গ্রেফতার। এবং চীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিয়ে খবরে খয়রাতি। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। ভুয়া করোনা পরীক্ষার জমজমাট ব্যবসায় হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল একটি এনজিও। রাজধানীতে দিনভর অভিযান চালিয়ে সংস্থাটির ৬ জন কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ভুয়া রিপোর্ট সহ নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। করোনা মহামারী সামলাতে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানকেই দেওয়া হয়েছে নমুনা পরীক্ষার অনুমোদন। সেই সুযোগেই রাজধানীতে জমজমাট ব্যবসা ফেদে বসেছিল এক এনজিও। কোভিড পরীক্ষার জন্য বাসা থেকে নমুনা সংগ্রহ করে ফেলে দেওয়া হতো। এরপর বাসায় বসেই ভুয়া রিপোর্ট বানিয়ে নেওয়া হতো অন্তত ৫,০০০ টাকা। অভিযোগ পেয়ে দুজনকে গ্রেফতারের পর মঙ্গলবার দিনভর অভিযান চালায় পুলিশ। জানা যায়, এনজিওটি বিনা পয়সায় নমুনা সংগ্রহে আইডিসিআর অনুমোদন নেয়। টাকা নেওয়ার অভিযোগ উঠলে অনুমোদন বাতিল হয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের একটা কাজ দিচ্ছিল যে তারা বিভিন্ন বুথ থেকে কালেকশন করবে, কিন্তু পরে তাকে যে কোনো কারণে তাকে চাকরি থেকে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। ওরা চাকরি থেকে বাদ দেওয়ার কারণে তাদের যে ওই যে নাম্বারটা ছিল, অর্থাৎ ওই যে নাম্বার হটলাইনটা তারা সেখান থেকে নকল করে নিয়ে নিছে। সেখানে ওই হটলাইন থেকে কিছু নাম্বার নিয়ে তারা নিজেরাই ওই কিটস পিকে শুরু করছে। অর্থাৎ তারা ওই যোগাযোগ করে কারো বাসায় যেত, বাসায় যখন কিটসের তারা ওই পরীক্ষা নিত, পরীক্ষাটা না ওইটা ফেলে দিত রাস্তায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে এনজিওর কর্মকর্তারা। না, বাড়ি বাড়ি আমরা করিও না। আপনারা আমাদের ওয়েবসাইট ঢুকেন। জি, কোথায় মানিয়েছে? এই যে হেলথ কেয়ার, এগুলো আপনাদের প্রতিষ্ঠান? এই যে না না, হেলথ কেয়ার আমাদের প্রতিষ্ঠান না। আপনাদের এখান থেকে তো এগুলো উদ্ধার করা হয়েছে। এইখানেই তো তাদেরকে আমরা বাদ দিয়েছি, যারা করেছে আমাদের কর্মচারীরা। এখনো পর্যন্ত আপনাদের কাছে কেন আছে আমরা জানি না যে তারা এই ডেস্কে বসতো, সেই ডেস্ক কি আছে। এই ঘটনায় নমুনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট তৈরির সরঞ্জাম সহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ৩০ মিনিট অক্সিজেন দেওয়ার বিল ৮৬,৫০০ টাকা। অক্সিমিটারে ভাড়ায় ৮,০০০ টাকা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ১৫ দিনে ৩.৫ লাখ টাকা আদায়ের অভিযোগ কোভিড রোগী মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের। তবে এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কেফায়েত শাকিলের রিপোর্ট। করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সুচিকিৎসার জন্য গত ৩০ মে চট্টগ্রাম থেকে এসে ভর্তি হন রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে। তার অভিযোগ, সুচিকিৎসা তো দূরের কথা, ১৫ দিনে ৩.৫ লাখ টাকা খরচ করেও পাননি কাঙ্ক্ষিত সেবা। সেই সঙ্গে অযৌক্তিক বিল আদায় সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তিনি। হাসপাতালের দেয়া বিলের রসিদে দেখা যায় ১৫ দিনে তার চিকিৎসা খরচ ধরা হয়েছে ৩,৫৮,০০০ টাকা। এর মধ্যে কেবিন ভাড়া ১,১৯,০০০, চিকিৎসক বিল ৪৯,০০০, পালস অক্সিমিটার বিল ৮,১০০ ও অক্সিজেন বিল ধরা হয়েছে ৮৬,৪০০ টাকা। অথচ তার দাবি, তিনি নিজের কেনা পালস অক্সিমিটার ব্যবহার করেছেন এবং ৩ দিনে অক্সিজেন গ্রহণ করেছেন মাত্র ৩০ মিনিট। এই যে অপটিমাইজার মেশিন আমার হাতে আছে, এটা আমি সবসময় থাকতো, এটার বিল ধরেছেন ওনারা ৮,০০০ টাকা। অথচ ওনারা একদিনও আমি ওনাদের এটা ইউজ করিনি। ৩ দিনে আমি ১০ মিনিট করে অনলি 30 মিনিটস আমি এই অক্সিজেনটা, দেওয়ালের অক্সিজেনটা ইউজ করেছি, এবং ওইটার বিল ওনারা একটা বিল ধরেছেন ৮৬,৪০০ টাকা। আর ডাক্তার তো আমি চোখে দেখিনি, নার্সদের কোনো সিস্টেম ছিল না, কিছু ছিল না, একদম টোটালি অব্যবস্থাপনা। আর ৬ ফিট বাই ৬ ফিট একটা রুমে আমি থাকতাম, যার ভাড়া নিছে ১,১৯,০০০ টাকা। অভিযোগের বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা গেল, রোগী আসলে স্ক্রিনিং এর নামে ধরিয়ে দেয়া হচ্ছে জনপ্রতি ২০০ টাকার বিল। তাপমাত্রা মাপার মতো সাধারণ ব্যবস্থার চার্জ ধরায় ক্ষুব্ধ চিকিৎসা প্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, বাড়তি আয়োজনের কারণে এই বাড়তি বিল। আরো জানাচ্ছেন রাশেদ লিমন।
করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি সবখানেই, তাই যে কোনো প্রতিষ্ঠান, দোকান কিংবা শপিং মলে তাপমাত্রা মেপে নেওয়া এখন স্বাভাবিক নিয়ম। উল্টো চিত্র রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে। সরেজমিনে দেখা গেল যে কোনো চিকিৎসার জন্যই গেলে তাকে ধরিয়ে দেওয়া হয় একটি ফর্ম, পূরণ করার পর নেওয়া হয় গেল 14 দিনের ইতিহাস, মাপা হয় তাপমাত্রা, দেখা হয় অক্সিজেনের মাত্রা, আর এজন্য রোগী প্রতি বিল 200 টাকা। এখানে তো প্রতিটা জায়গাতেই টেম্পারেচার মাপছে বা হ্যান্ড স্যানিটাইজারও দিচ্ছে, কিন্তু এখানে তো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও নাই, কোনো কিছুই নাই। তারপর আপনি 200 টাকা কেন নেবেন? সেবা নিতে হবে, তাই অনেকটা বাধ্য হয়েই এই টাকা শোধ করতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। জিজ্ঞাসা করার পর তারা এটা অ্যাপারেন্স করছে যে এটা দিতে হবে, যেহেতু আসছেন দিতে বাধ্য, দিতে বাধ্য। তারা রুলে আমাদের দরকার, আমাদের ট্রিটমেন্ট প্রয়োজন, ওরা বলতেছে বাধ্য আপনাকে দিতেই হবে এটা। যদিও কয়েক দফা জানতে চেয়েও মেলেনি সঠিক জবাব। আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, কেন নিশ্চয় তো কথা বলেন। ও আমার এই টেস্টগুলোর জন্য 200 টাকা দিতে প্রতিটি বিলেই লেখা স্ক্রিনিং আর সার্ভিস চার্জ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সেই গদবাঁধা জবাব। না, এই যে আপনার এই যে ডাক্তার দেখে তার টোটাল তথ্যগুলি যে কালেকশন করতেছে, এটাই স্ক্রিনিং করা হচ্ছে। এখন তো ধরেন অক্সিজেন দেখা, তার প্রিভিয়াস ইয়াগুলি কমপ্লেন ছিল কিনা সেগুলি চেক করতেছে। যদিও কোভিড দুর্যোগে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। এই করোনাকালে যখন পরস্পরের পাশে থেকে একে অপরের প্রতি সহমর্মিতার হাত বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন বেসরকারি হাসপাতালে এ ধরনের একটু তাপমাত্রা আর অক্সিজেন লেভেল মেপে 200 টাকা চার্জ করা মানবিকতার কোন দৃষ্টান্ত স্থাপন করছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা করা পর্যন্তই। দুর্নীতি দমন কমিশন দফায় দফায় সুপারিশ দিলেও নীরব মন্ত্রণালয়। যদিও দুদকের সুপারিশ বাস্তবায়নে ধীর গতির জন্য রদবদলকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত অর্ধশত হাসপাতাল পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মচারীকে আসামি করে 11টি মামলা করে দুদক। দুর্নীতি বন্ধে গত 2-3 বছরে কয়েক দফা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করার পর শেষ পর্যন্ত গত 14 ডিসেম্বর স্বাস্থ্য খাতের বেহাল দশা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে সুপারিশ পাঠায়। মামলা করে তো আর দুর্নীতি সবসময় বন্ধ করা সম্ভব না। মামলা করে আপনি হয়তো কিছু ডেমনস্ট্রেশন ইফেক্ট দেখাতে পারেন। যে সকল সুপারিশ আমরা করি সেগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তো আমাদের না। যদি তারা মনে করে যে হ্যাঁ এগুলো সিস্টেম চেঞ্জ করা দরকার, দ্যাট হ্যাজ টু বি চেঞ্জ। 4 জুন করোনা সুরক্ষা সামগ্রী কেনাকাটায় 2 থেকে 4 গুণ বেশি দাম নির্ধারণ ও নিম্নমানের সামগ্রী কেনার তথ্য সামনে আসে। স্বাস্থ্য খাতের যে ম্যানেজমেন্টটা সেইটা হচ্ছে দুর্নীতি পাড়ায়, এবং সেখানে স্বচ্ছ লোকজন, ওয়েল ট্রেন লোক এখানে নাই। স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টটাকে যদি নতুন ভাবে এটাকে বন্দোবস্ত না করে, সংস্কার না করে, এটা বন্ধ হবে না। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন একটা পর্যায়ে কিছু সুপারিশ করেছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা যদি যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতো তাহলে প্রতিরোধ যেরকম সম্ভব হতো। অনিয়ম দুর্নীতি করেন তাদেরকে যদি তাদের বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হতো যথাসময়ে, তাহলে অনেকখানি প্রতিরোধ সম্ভব হতো। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সুপারিশ অনুযায়ী কাজ হচ্ছে, তবে তা বাস্তবায়নে গতিরোধকের কাজ করছে প্রশাসনিক রদবদল। দুদকের যে সাজেশন, সেই সাজেশন অনুযায়ী কাজ হচ্ছে। যখন একটু রদবদল হয় তখন একটু চেইন অফ সিস্টেমে কিছুটা হলেও তো একটু নাড়া পড়ে। পাশাপাশি 2020-21 অর্থ বছরে বরাদ্দকৃত বাজেট সম্পূর্ণ কার্যকরী করতে স্বাস্থ্য খাতের পূর্বের দুর্নীতির রেকর্ড বিবেচনা ও দুদকের সুপারিশ আমলে নিয়ে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনায় দেশে আরও 43 জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1545 জনে। 16,292 জনের নমুনা পরীক্ষায় 3,412 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আরও জানানো হয়, সংক্রমিতদের প্রায় 40 ভাগই সুস্থ হয়ে উঠছেন। তবে জিনগত কারণে নারীরা পুরুষদের করোনার থেকে চেয়ে বেশি সুরক্ষিত। গেল 10 দিনেই 30,000-এর বেশি মানুষ দেশে কোভিড সংক্রমিত হয়েছেন। এ অবস্থায় করোনা পরীক্ষা কার্যক্রমে গতি আনতে ল্যাবের সংখ্যা আরও 3টি বাড়িয়ে মোট 65টি করা হয়েছে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,563টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায়
292টি নমুনা। নতুন করে ৩,৪১২ জন শনাক্তের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় সংক্রমিতের হার সোমবারের তুলনায় কিছুটা কমে 20.94%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। শেষ 24 ঘন্টায় মৃত 43 জনের 38 জনই পুরুষ। জিনগত কারণেই পুরুষরা বেশি আক্রান্ত ও মৃত্যুর শিকার হচ্ছেন বলে জানানো হয়। পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। তাছাড়াও পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্কও থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয়। আরেকটি সুবিধা যেটা নারীরা পেয়ে থাকেন বলা হচ্ছে যে ইনেট ইমিউনিটি বা জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে তাদের XX ক্রোমোজোমের জন্য। মহামারী মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে পুরুষদের জীবনাচরণে পরিবর্তন ও বেশি সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আপনার সুরক্ষা আপনার হাতে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। আজকের বিশ্লেষণে করোনায় আক্রান্ত হয়ে গেল 12 দিনে 500-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, যা দেশের মোট মৃতের 1/3। সপ্তাহ 2 ধরে কোভিড আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন 40 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। বিশ্বে মৃতের দিক থেকে বাংলাদেশ 30তম দেশ। আজকের বিশ্লেষণে তুলে ধরব কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। দেশের 65টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 16,292 জন, যাদের মধ্যে কোভিড আক্রান্ত 3,412 জন। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন রোগী এবং এ নাগাদ মৃত্যুবরণ করলেন 1,545 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 47,635 জন। দেখে নেব শেষ 7 দিনের শনাক্তের চিত্র। শেষ সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় 3,500-এর মতো রোগী শনাক্ত হয়েছে। গেল 7 দিনে মোট প্রায় 25,000 রোগী শনাক্ত হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় 22%। 17 জুন সব থেকে বেশি পরিমাণ রোগী শনাক্ত হয়েছিল 4,008 জন এবং শনাক্তের হারটা ছিল 22.87%। তবে আজকের এই শনাক্তের হারটা আমরা কম দেখতে পাচ্ছি 20.94% এবং আজকে শনাক্ত হয়েছে 3,412 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু আজকে বলেছে যে জিনগত কারণে নারীদের আক্রান্তের এবং মৃতের সংখ্যাটা কম এবং ধূমপান এবং অন্যান্য কারণে কিন্তু পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে, পাশাপাশি মৃত্যুবরণ করছে বেশি। আমরা এবার যাব আক্রান্ত শীর্ষ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনা চিত্রে। শীর্ষ যে 4টি দেশ রয়েছে তার মধ্যে ভারতও রয়েছে। এখানে আক্রান্তের হারটা আমরা দেখতে পাচ্ছি 6.33% এবং মৃতের হারটা দেখতে পাচ্ছি 3.18%। এই চিত্রের সঙ্গে যদি আমরা বাংলাদেশের চিত্র মিলাই আমরা দেখতে পাবো যে সব থেকে বেশি আক্রান্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে আক্রান্তের হার 8.23%। সেখানে বাংলাদেশে প্রতি 100 জনে 18 জন রোগী শনাক্ত হচ্ছে। তবে মৃতের দিক থেকে সব থেকে আক্রান্ত এই দেশগুলোর তুলনায় বাংলাদেশের হার অনেকটাই কম। বাংলাদেশে প্রতি 1000 জনে 13 জন রোগী মৃত্যুবরণ করছেন। এই ছিল আজকের বিশ্লেষণে। জনগণের কল্যাণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা স্থগিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দল যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষ কিছু পেয়েছে। সকালে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সাধারণ আলোচনা শুরুতেই একথা বলেন তিনি। করোনার সময়ও দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন সংসদ নেতা। বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবতার সেবা করে গেছে, এদেশের জনগণের সেবা করে গেছে। করোনা ভাইরাসটা এটা আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। কাজে এখান থেকে মানুষকে রক্ষা করা, চিকিৎসা ব্যবস্থা করা বা এই ভাইরাসে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমরা আমাদের মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি, আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না। জনসমাগম হোক, এই ধরনের সব কর্মসূচি আমরা বাতিল করেছি জনগণের কল্যাণের কথা চিন্তা করে, কারণ আমাদের কাছে জনগণের কল্যাণটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। করোনা ভাইরাস, আমরা আশাবাদী যে এই দুঃখ কষ্ট এখন মানুষের আছে, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে।
এদিকে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাস্ক পরে ও শারীরিক দূরত্ব মেনে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতারা। এ সময় করোনাকে জয় করে জনগণের সুরক্ষা নিশ্চিত করায় দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। প্রতি বছরের মতো আনুষ্ঠানিকতার জাঁকজমক নেই, হাজারো নেতাকর্মীর পদচারণা। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি স্মরণ করতে জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে এসেছিলেন আওয়ামী লীগের গুটি কয়েক নেতাকর্মী। মুখে মাস্ক আর দূরত্ব বজায় রেখেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ভিডিও বার্তায় জানান, করোনা দুর্যোগে বরাবরের মতো গণমানুষের পাশে থাকবে আওয়ামী লীগ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। আমাদের অর্জন যেমনি আছে তেমনি আরো পথ পাড়ি দেয়া বাকি আছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ বলে জানান নেতারা। আজও সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হয়, আমাদের অগ্রগতিকে খামচে ধরার অপচেষ্টা হয়। এগুলোই আমাদের চলার পথে, দেশের উন্নতির পথে এগুলোই চ্যালেঞ্জ। গত ৭১ বছর ধরে আওয়ামী লীগ চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে গেছে। নানা ঘাত প্রতিঘাত সহ্য করে দেশবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়ার আশা তাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন না করায় আবারও অচল হওয়ার পথে ডাকসু। নির্বাচন না করার পাঁয়তারা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গঠনতন্ত্র অনুযায়ী ৩৬৫ দিন মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করার কথা। সেটি সম্ভব না হলে আরও ৯০ দিন সময় দেওয়ার কথা গঠনতন্ত্রে বলা হয়েছে। তাও নির্বাচন করা না গেলে ভেঙে যাবে সংসদ। নিয়ম অনুযায়ী এখন তাই অকার্যকর হয়ে গেল ডাকসু। সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি ছাত্রলীগেরও কেউ কেউ মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন না করার পায়তারা করছে। ডাকসুটা কিন্তু সাধারণ ছাত্র বিভিন্ন সংগঠনের লড়াই, সেই লড়াইয়ের সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতারণা করবেন না বলেই আমরা বিশ্বাস করতে চাই। নির্বাচন না দেওয়ার পক্ষে প্রশাসন এবং তার সাথে কিছু ছাত্রনেতারা একত্র পোষণ করেই কিন্তু বিভিন্নভাবে এই যে ডাকসুকে প্রশ্নবিদ্ধ করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনের দাবি ছাত্রলীগের। হল সংসদের বিদায়ী সদস্যদেরও একই দাবি। করোনা ভাইরাস স্বাভাবিক হলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডাকসু নির্বাচন যেহেতু ২৮ বছর পর হয়েছে এটি চলমান থাকুক, এটাই শিক্ষার্থীদের আশা। প্রত্যাশা করি আগামীতে করোনাকালীন পরিস্থিতি উত্তরণের পর ডাকসু নির্বাচন আবার অনুষ্ঠিত হবে। আমি কোনো ক্রমেই চাই না সেই ডাকসু আবার অচল হোক। বিশ্ববিদ্যালয়ের উচিত একটি প্রস্তুতি ঘোষণা করা। নির্বাচন নিয়ে এখনই কোনো সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বলছেন নিয়ম মেনেই সবকিছু করা হবে। ডাকসুর নির্বাচন এমন একটি বিষয়, একটি বিশাল কর্মযজ্ঞ। ডাকসুর সংশ্লিষ্ট গঠনতন্ত্র আছে, নিয়ম নীতি বিধিবিধান আছে, সেটি অনুসরণেই সবকিছু হবে। সচল হওয়ার ১ বছর ৩ মাস পর আবারও ডাকসুতে তৈরি হলো শূন্যতা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইতিহাসে প্রতি ভরি স্বর্ণের দাম এখন সর্বোচ্চ। করোনায় ক্রেতা শূন্য বাজারে আরও কয়েক দফা দাম বাড়ার আশঙ্কা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের। দাম বাড়ার কারণ হিসেবে বিশ্বব্যাপী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেশি স্বর্ণ কেনার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। করোনায় অস্থির বাজারে ব্যবহারিক চাহিদা কমলেও স্বর্ণের দাম বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে গেল ৬ মাসে প্রতি আউন্সের দাম বেড়েছে $২৬৭, অর্থাৎ ভরিতে ৯,৩৪০ টাকা, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। চলতি বছর ৪ বারে ৯,৫২৬ টাকা বেড়েছে। সবশেষ এক লাফে ৫,৭১৫ টাকা বেড়ে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রায় ৭০,০০০ টাকায়। একদিকে মহামারী, অন্যদিকে দাম বৃদ্ধি। প্রায় ক্রেতাশূন্য বাজারে দোকান খুলে বিক্রির অপেক্ষায় ব্যবসায়ীরা। দোকান শুধু খোলা এবং বন্ধ করা, কোনো কাস্টমার নাই। কাস্টমার করোনা ভয়ে তো আসে মানে 5%। আগে অর্ডার দিয়ে রাখছিল, এখন আসা তারা ওই গোল্ড কালেক্ট করতেছে। শুধু চেঞ্জটাই করছি, তো আবার ওই সেম অ্যামাউন্টে চেঞ্জটা করছি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, সোনার চোরাচালান রোধেই বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে দাম। আরো কয়েক দফা দাম বৃদ্ধির রেকর্ড ভাঙার আশঙ্কা তাদের। স্বর্ণের দাম যদি কম করে রাখি তাহলে এদেশের সমস্ত স্বর্ণ পাচার হয়ে আপনার
পার্শ্ববর্তী দেশে চলে যাবে। এই দেশের স্বর্ণকে রক্ষার জন্য আমরা এটাকে যথাসময়ে সমন্বয় করা, এটা আমাদের দায়িত্বের উপর। আমার ধারণা এভাবে আরো কিছুদিন এই রেকর্ড ভাঙতে থাকবে। বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে এই ধাতুর দাম বাড়া কমার তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। আভ্যন্তরীণ বাজারে কোনো সম্পর্ক এটার সাথে তেমন কিছু নাই। আমাদের এক্সচেঞ্জ রেট তো মোটামুটি স্টেবল আছে এখন পর্যন্ত। সেই হিসাবে এই যে বৃদ্ধিটা বহির্বিশ্বের বৃদ্ধির সাথে সম্পর্ক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী করোনার আতঙ্ক ও লকডাউনের দোকান শোরুম বন্ধ থাকায় প্রতিবেশী দেশ ভারতে জানুয়ারি মার্চ কোয়ার্টারে ভোক্তা পর্যায়ে স্বর্ণের দাম কমেছে 36%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাজারে উঠেছে রংপুরের হাড়ি ভাঙা। তবে মহামারী করোনার কারণে চাহিদা কম ও পরিবহন সংকটে আম ভরা বাগান নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিয়েছেন স্থানীয় প্রশাসন। শাকিল মাহমুদের ক্যামেরায় আরো জানাচ্ছেন রতন সরকার। করোনার ব্যাপক বিস্তারের মধ্যেও বেশিরভাগ বাগানের ফলন্ত গাছগুলোর ডালপালা নুয়ে পড়েছে। বলতে গেলে বিপর্যস্ত সময়ে অনেকটা অযত্ন অবহেলার মধ্যেও ভালো ফলন হয়েছে এবার। কৃষি কর্মকর্তা বলছেন, হাড়িভাঙা আম শুধু স্বাদেই নয়, রাসায়নিক বিষমুক্ত রাখা এর বৈশিষ্ট্য। হাড়িভাঙাটা গতবারের চেয়ে এবারে মানে ডবল ফলন বলা যায়। হাড়িভাঙা আমের অন্যতম বৈশিষ্ট্য, এখানে কোনো কৃত্রিম কোনো উপকরণ এখানে ব্যবহার হয় না, যেটা দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই। কিন্তু যানবাহন, ব্যবসায়ীদের আবাসন, সর্বোপরি সারা দেশে চাহিদা কমে যাওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। গতবারের যে আম ছিল এবারে তুলনামূলক বেশি আম আছে, কিন্তু বাজারে চলতেছে না। আমের তো দাম নয়, আর আম তো বাইরে যাইতে পারতেছে না আগের বারের মতো। তো সেক্ষেত্রে সরকার যদি একটু দেখতো তাহলে না লাভবান হতে পারতাম। আগে এরকম সময় ছিল 2600-2500 টাকা, আমরা এখন পাইতেছি 1800-1700 টাকা। তবে দুশ্চিন্তা তাড়াতে সরকারের কৃষি সম্প্রসারণ, কৃষি বিপণন, পরিবহন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 4টি আমের হাটকে কেন্দ্র করে এসব সেবা পাওয়া যাবে বলে জানালেন জেলা প্রশাসক। প্রতি হাটে কবে কবে বিআরটিসির ট্রাক পরিবহনে সহযোগিতা করতে পারবে সেটা আমাদের ডিডি কৃষি বিপণন তিনি সমন্বয় করছেন। এটা সংশ্লিষ্ট ইউনো বা ওসি সাহেবের মাধ্যমে অথবা সরাসরি কৃষি অফিসারের মাধ্যমেও তারা এই বিপণনের সহযোগিতা পাবে। জেলার মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার 1750 হেক্টর বাগানে এবার 30,000 মেট্রিক টন সুস্বাদু হাড়িভাঙা আম উৎপাদন হয়েছে, যা থেকে প্রায় 150 কোটি টাকার ব্যবসা আশা করছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। পড়াশোনা না ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়াকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণ হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার্থী ও গৃহবধূ সুমাইয়ার। পারলেন না স্বামী ও নিজের পরিবারকে সহায়তা করতে, উল্টো শ্বশুরবাড়ির লোকজনের হাতে অকালে প্রাণ দিতে হলো তাকে। 2019 সালের 14 এপ্রিল নাটোর শহরের বাসিন্দা সুমাইয়া আক্তার বিয়ে করেন পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের মোস্তাককে। বিয়ের পর থেকেই বেকার জামাই মোস্তাককে আর্থিক সহযোগিতা করে আসছিলেন সুমাইয়ার বাবা সিদ্দিকুর রহমান। প্রায় 8 মাস আগে বাবা মারা যাওয়ার পরও সুমাইয়াকে টাকার জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। সে কারণে বারবার শারীরিক নির্যাতনের শিকার হতে হয় তাকে। সবশেষ সোমবার সকালেও সুমাইয়ার ওপর নির্যাতন চালায় তার স্বামী মোস্তাক। এতে অজ্ঞান হয়ে পড়লে সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে রেখে যায় মোস্তাক ও তার পরিবার। পরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আত্মহত্যা করেছে বলে সবাইকে জানায় শ্বশুরবাড়ির লোকজন। মেয়ে কষ্ট দিছে এটা বলেনি আমার কাছে, বিসিএস কোচিং করার জন্য ইয়ে করে, ওরা এটা সহ্য করতে পারে না পারে আমার মেয়ে নিয়ে যে ওরা নির্যাতন করে মারে ফেলে দিছে। আমার অনেক নির্যাতন করছে, বোনের নির্যাতনের বিচার চাই। সুমাইয়ার লাশ ময়না তদন্তের পর হত্যা বলে কেউ অভিযোগ না দেওয়ায় পুলিশ অপমৃত্যু মামলা করে। পরে সুমাইয়ার মা নুজহাত সুলতানা বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করেন। মামলার পর অভিযুক্ত মোস্তাকের মা ও বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত মোস্তাক ও তার পিতা জাকির হোসেন। দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি, বাকি দুজন গ্রেপ্তারের জন্য আমাদের ডিবি পুলিশ, আমাদের থানার পুলিশ এবং আমাদের স্পেশাল টিম কাজ করছে। বুধবার মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থীর। সময় সংবাদ, নাটোর।
আবারও জানাবো করোনা পরিস্থিতির খবর। রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউনের 14 দিন পেরোলেও রেড জোন চিহ্নিত এলাকার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নীতি নির্ধারকরা। দুই নগরপিতা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের প্রস্তুতি থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। রাজধানীতে কোভিড সংক্রমণের হার কমাতে গত 10 জুন পরীক্ষামূলক লকডাউন করা হয় নগরীর পূর্ব রাজাবাজার। কথা ছিল এখানকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে নেওয়া হবে অন্য সব এলাকার বিষয়ে সিদ্ধান্ত। তবে এখনও সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করার মধ্যে ঘুরপাক খাচ্ছে জোন ভিত্তিক লকডাউনের পরিকল্পনা। ঢাকার দুই মেয়রই শোনালেন প্রস্তুতির সেই পুরনো কথা। আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে রেখেছি। এখন আমরা যেদিনই সেই এলাকা ভিত্তিক সিদ্ধান্তটা পাবো, সেদিন থেকে আমরা যেটা বলেছি যে আমাদের হয়তো 48 থেকে 72 ঘন্টা লাগতে পারে। আমরা প্রস্তুত আছি, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমাদের কথা হচ্ছে। আমাদেরকে ম্যাপিং করে দেওয়ার পরপরই আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে আমাদের যে প্ল্যান আছে লকডাউনের, সেটি আমরা বাস্তবায়ন করতে সম্ভব। এদিকে আইডিসিআর বলছে, জোনিং এর বিষয়ে কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরকে। আমরা ম্যাপিং করছি, আমরা টেকনিক্যাল বিষয়গুলো পরামর্শ দিচ্ছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, ঘোষণা, প্রজ্ঞাপন সবকিছু স্বাস্থ্য অধিদপ্তর থেকে যাবে। এদিকে পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দাদের লকডাউনে থাকতে হবে আরো 7 দিন। লকডাউনের মডেল ঠিক আছে, বাট আমাদের সচেতন না হয় তাহলে এই লকডাউনের দেওয়া মানে কিছু হয় না। আমরা যারা চাকরিজীবী তাদের জন্য খুব সমস্যা হচ্ছে। আমি ঘরে এই ধরেন 14 দিন ধরে ঘর অফিস যেতে পারি না, আমার কাজটা করতে হবে না। ভিতরে জিনিসপত্রের দাম প্রচুর বেশি, সরকারের সমস্ত নিয়ম সমস্ত ল মেনে চলতে রাজি। দ্রব্যমূল্যটা যদি আমাদের সহনীয় পর্যায়ে এনে দেয় আমাদের জন্য উপকার হয়। আইডিসিআর জানায়, লকডাউনের দ্বিতীয় সপ্তাহে পূর্ব রাজাবাজারের সংক্রমণের গতি অনেকটাই কম। পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানীতে জোন ভিত্তিক লকডাউনের কথা বলা হলেও ঠিক কি হতে চলেছে তা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা, যা সার্বিকভাবে সমন্বয়হীনতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রেড জোন হিসেবে চিহ্নিত বন্দরনগরের 9টি ওয়ার্ড আপাতত লকডাউন করছে না স্বাস্থ্য বিভাগ। কাট্টলী ওয়ার্ডের 21 দিনের লকডাউন শেষ হওয়ার পর বাকি ওয়ার্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংক্রমণ ঠেকাতে এখনই কঠোর বিধিনিষেধ আরোপের তাগিদ চিকিৎসক সহ সুশীল সমাজের। সাক্ষাৎ ত্রিপুরা ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 10টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মাঝে শুধুমাত্র 10 নম্বর কাট্টলী ওয়ার্ডকেই লকডাউন করা হয়েছে, আর বাকি 9টি ওয়ার্ডের কার্যক্রম চলছে ঠিক আগের মতোই, কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনেই। নগরীর রেড জোন হিসেবে চিহ্নিত 16 নম্বর লালখান বাজার এবং 20 নম্বর জামাল খান ওয়ার্ডের চিত্র। কোনো রকম সামাজিক দূরত্ব না মেনে এখানে চলছে প্রাত্যহিক জীবনের কাজ। রেড জোন ঘোষণার পরও প্রশাসন লকডাউন না করায় এখানকার জনজীবন অনেকটাই স্বাভাবিক। এই মুহূর্তে আমরা উত্তর কাট্টলী দিয়ে কাজ করছি, পরবর্তীতে সরকার যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেই নির্দেশনা মেনে আমরা এই লকডাউন ঘোষণা করব। সংক্রমণের হার তুলনামূলক বেশি হওয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত 10টি ওয়ার্ডের মধ্যে 3টি ওয়ার্ডে কোতোয়ালি থানা এলাকার। স্বাস্থ্য বিভাগ বা অথরিটির কাছ থেকে আমরা যখনই নির্দেশনা পাবো লকডাউনের, আমরা বিশেষ করে পুলিশের পক্ষ থেকে আমরা আমাদের প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি। নগরীতে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে এখন আর জায়গা হচ্ছে না, এমনকি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অন্যান্য রোগীরাও। লক্ষণ উপসর্গ দেখা যায় 5 থেকে 6 দিন, আবার কেউ 14 দিন। এই যে 5 থেকে 6 দিনের আগে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সুনির্দিষ্টভাবে যে সমস্ত এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে লকডাউন বললে হবে না, একেবারেই কারফিউ দেওয়াই উচিত বলে আমরা মনে করি। এখন থেকে লকডাউনকৃত এলাকাগুলো 21 দিনের বিধিনিষেধের আওতায় থাকবে। সেই অনুযায়ী এলাকাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে রেড জোন হিসেবে চিহ্নিত 37, 38 ও 39 নম্বর ওয়ার্ড ইপিজেডের পাশাপাশি শ্রমিক অধ্যুষিত এলাকা হয় জটিলতারও ব্যাপক রূপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিরামহীন প্রচার, এমনকি কঠোর আইন করেও নিশ্চিত করা যায়নি সর্বস্তরে মাস্কের ব্যবহার। করোনার বিস্তার রোধে এটি ব্যবহারের বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করেও থাকা যায় সুরক্ষিত। নয়ন অরণ্যের ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। কারওয়ান বাজারের মতো একটি জায়গায় আপনি মাস্ক ছাড়া চলে আসলেন কেন? ওইটা কথা আল্লাহ উপর আছে, আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দিতে পারে না। আমি মাস্ক পরি না, এই সমস্যা। মাস্ক আছে ভাই, পরি না, ধুলা বলতে কাজ করছি এই জন্য।
মুখের মাস্ক ঝুলছে হাতে, অনেকটা হেলে দুলে উদাসীন ভঙ্গিতে বাজারে প্রবেশ। কোথাও চলছে বিকিকিনি, চলছে খোশ গল্প। কেউ আবার কোনো প্রকার সুরক্ষা ছাড়াই শিশু সন্তানকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, করছেন কেনাকাটা। তবে অধিকাংশ ক্ষেত্রেই বালাই নেই ন্যূনতম সুরক্ষা সামগ্রীর। মাস্ক না পরলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে, এটা জানেন? জি জানি, অনেক কি করবো কোন মাস্ক দম বন্ধ আবার করতে পারতেছি না, গোটাকাটি উঠে দেখা চেহারা আটে যাওয়ার লাগে, গাড়ি মাল কিনা লাগে, বিক্রি করার লাগে, লইতে মানে ঘুরে যাই। আমরা কি কাপড় পরে কতক্ষণ থাকতে পারবো? করোনা প্রাদুর্ভাবের এক পর্যায়ে মাস্ক ব্যবহার নিশ্চিতে জারি হয় কঠোর আইন। তবে এখনো অনেক জনগোষ্ঠী রয়ে গেছে মাস্ক ব্যবহারের বাইরে। আমরা যারা গরিব তারা আসলে বিভাগে আছি, কারণ প্রতিদিন মনে করেন খরচ হয় ডেলি 20 টাকা করে, একটা মাস্কের দাম 20 টাকা। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক মহামারীর এই সময়ে ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্কও দিতে পারে প্রয়োজনীয় সুরক্ষা। সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক এগুলি সাধারণত স্বাস্থ্যসেবা প্রদানকারীরা পরেন, তবে সাধারণ জনগণ কিন্তু 3 লেয়ার বিশিষ্ট পপলিন কাপড়ের মাস্ক অথবা 2 লেয়ার বিশিষ্ট গেঞ্জির কাপড়ের মাস্কও ব্যবহার করতে পারে। WHO পরামর্শ মতে আমরা সবাইকে অ্যাডভাইস দিচ্ছি, আপনি বাসায় তৈরি করা মাস্কও আপনি বাসায় ব্যবহার করতে পারবেন এবং বাইরেও ব্যবহার করতে পারবেন। নাগরিকদের ঘরের বাইরে মাস্ক ব্যবহার ছাড়াও নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায়ের পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে বলার অপেক্ষা রাখে না সংক্রমণ এড়াতে ব্যক্তিগত সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের জায়গায় সচেতন থাকলে নিজের সুরক্ষার পাশাপাশি সুরক্ষিত হবে নিজ পরিবার, সমাজ তথা রাষ্ট্র। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভুয়া কোভিড পরীক্ষায় এনজিও রমরমা ব্যবসা, পুলিশের অভিযানে গ্রেফতার 6। দেশে করোনায় আরো 43 জনের মৃত্যু শনাক্ত, প্রায় 3,500। করোনা চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলোর গলা কাটা বিল, 30 মিনিট অক্সিজেন দিয়ে 86,500 টাকা আদায়, দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা পর্যন্তই। পড়াশোনা না ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, মামলা দায়েরের পর শাশুড়ি ও ননদ গ্রেফতার। এবং চীনে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিয়ে খবরে খয়রাতি, শব্দ ব্যবহারে ক্ষমা চাইল কলকাতার দৈনিক আনন্দবাজার। লাদাখে 11 ঘন্টার বৈঠক, সেনা সরাতে রাজি চীন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।